কমলেশের বাড়ি থেকে আমার ফেলে আসা পার্সটা আনতে গিয়ে দেখা হলো কমলেশের স্কুলের বন্ধু অনুপমের সঙ্গে। অ্যাক্সিডেন্টের আগে ওই রাতে কমলেশবাবু অনুপমকেও একই কথা বলেছিলেন, ফোনে যা সুদেষ্ণাকে বলেছিলেন। আমি কিছু বলার আগেই ও বলতে থাকে, আমি তো বলেছি তোমার সঙ্গে আমার কোনো কথা নেই, আমি ডিভোর্স চাই, তোমার সঙ্গে বাসের চেয়ে আমার মরে যাওয়া অনেক ভালো। অনুপমকে কটা দিন কলকাতায় থেকে যেতে বললাম। কমলেশবাবুর বাড়ির সামনে পানওয়ালার সঙ্গেও কথা বললাম। অরূপ খোঁজ নিয়ে জানালো কমলেশবাবুর দুটো ফোন, এর কল রেকর্ডস ট্র্যাক করে কোনো সূত্র পায়নি যে কোনো মহিলার সঙ্গে কমলেশবাবুর সম্পর্ক থাকতে পারে। আচ্ছা, তাহলে কি কমলেশের কোনো প্রেমিকা ছিল না? কি আর জানতে চাইছেন আপনি? সব তো আপনাকে বলে দিয়েছি। নাকি আমার দুর্দশার মজা দেখতে এসেছেন? বাবলি, কি হচ্ছেটা কি? উনি কি বলতে এসেছেন সেটা আগে শুন না। সুদেষ্ণা, কয়েকটা প্রশ্নের উত্তর জানা খুব দরকার, আর সেগুলো আপনি ছাড়া আর কেউ বলতে পারবে না। আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি প্লিজ প্লিজ একটু শান্ত হয়ে বসুন। আপনি কেন এত প্রশ্ন করছেন বলুন তো? দেখুন, কমলেশ অ্যাক্সিডেন্টে মারা গেছে। হ্যাঁ, ও আমার স্বামী ছিল, কিন্তু সব দিক থেকে ও আমাকে ডিপ্রাইভ করে গেছে। কিন্তু ওর মাকে সব দিয়ে গেছে। মা ভক্ত ছেলে তো। আচ্ছা, কমলেশ তো আপনাকে ডিভোর্স করতে চেয়েছিল। হ্যাঁ, আর আপনাকে তো আগে বলেছি ওর জীবনে নতুন প্রেম এসেছিল। আমার প্রতি আগ্রহ অনেক আগেই শেষ হয়ে গেছিল। নেহাত চাপে পড়ে বিয়েটা করেছিল। সুদেষ্ণা, আপনি আমাকে বলেছিলেন আপনাদের বিয়ের 2 মাসের মধ্যেই আপনার বাচ্চাটা নষ্ট হয়ে যায়। কিভাবে বাচ্চাটা নষ্ট হয় সেটা যদি আমাকে একটু বলেন। আমার কপাল দোষে। মেঝেতে শ্যাম্পু পড়েছিল, আমি খেয়াল করিনি। সেই শ্যাম্পুতে পা হড়কে আমি পড়ে গিয়ে আমার সব শেষ হয়ে গেল। আমার বাচ্চাটা নষ্ট হয়ে গেল। সব সব কিছু মিথ্যে হয়ে গেল। স্যার, গঙ্গার ধারে যারা আড্ডা টাড্ডা মারে তাদেরকে কমলেশ শিকদারের ছবি দেখিয়ে খোঁজ খবর করেছি। কাউকে পেলেন হচ্ছে না? 3 জনকে পেয়েছি যারা ওনাকে চেনেন। কিভাবে চিনতো? স্যার, কমলেশ শিকদার লোকটা বেশ গন্ডগোলের ছিল স্যার। কিভাবে চিনতো সেটা আপনাকে বললে আপনি বেশ অবাক হয়ে যাবেন স্যার। কেন? স্যার, লোকগুলো আসলে মর্গে কাজ করে, মদখোর জুয়াখোর টাইপ। তাদের সঙ্গে কমলেশবাবুর আলাপ কি করে হলো? স্যার, শুধু আলাপই নয় স্যার, ওদের সাথে একসঙ্গে তাসও খেলতো। সুদেষ্ণা, আপনি যদি একটু ভাবার চেষ্টা করেন, আমি জানি এই সময় এসব কথা ভাবতে হয়তো আপনার ভালো লাগবে না, কিন্তু তবু যদি আপনি একটু ভেবে আমাকে বলুন তো, কমলেশ কি তার প্রেমিকা সম্পর্কে কোনো হিন্ট আপনাকে কখনো দিয়েছিল? মানে যেমন ধরুন, মেয়েটি কি করে, সেটুকু নিয়ে যদি আমি জানতে পারতাম না, আমার খুব উপকার হতো। একটু ভেবে বলুন না। না মিসেস মিত্র, ওর থেকে আমি সত্যি কিচ্ছু জানতে পারিনি। আচ্ছা সুদেষ্ণা, এরকম কখনো হয়েছে যে আপনার সামনে কমলেশবাবুর কোনো ফোন এসেছে আর ফোনটা দেখে উনি একটু অস্বস্তিতে পড়ে গেছেন, বা উনি গোপনে কারোর সাথে ফোনে কথা বলছেন আর সেটা আপনি দেখে ফেলেছেন? উনি খুব সাবধানী লোক ছিল। ওই মেয়েটির পরিচয় আমার কাছে গোপন করতেই তো চেয়েছিল। পরিচয় গোপন করতে চাইছিলেন, নাকি এরকম আদেও কেউ ছিলই না যার পরিচয় উনি গোপন করতে পারেন? মানে ও তো নিজে মুখে আমাকে... দেখুন, আমি ওনার হসপিটালের কলিগদের সাথে কথা বলে যা বুঝেছি, তাতে ওই মহিলাকে কেউ কোনোদিনও দেখেওনি আর কেউ চিনতেও না। আমার মনে হয়
কমলেশ বাবুর জীবনে এমন কেউ ছিলই না। এসব আপনি কি বলছেন? কেউ ছিল না? তাহলে মিথ্যে বলে ও ডিভোর্স চাইবে কেন? দেখুন, আমার মনে হয় এ নিন, ধন্যবাদ। কিছু মনে করবেন না, আপনাদের কথা আমি বাইরে থেকে শুনেছি। আমার কি মনে হয় জানেন, কমলেশ যদি মিথ্যে কথা বলে ডিভোর্স চেয়েও থাকে, সেটা কিন্তু ওর মায়ের জন্য করেছে। সুদেষ্ণা, আপনারও কি তাই মনে হয়? হতেই পারে, হওয়াটা কিছু অস্বাভাবিক নয়। আসলে আমার বাচ্চাটা নষ্ট হয়ে যাওয়ার পর আমার শাশুড়ি যা ব্যবহার করতো, জানেন, কমলেশকে খালি ওস্কাতো, বলতো আমি নাকি ওকে ঠকিয়েছি। তাই আমাকে তাড়ানোর জন্য এটা ওদের নাটক হলে হতেও পারে। আচ্ছা, আপনার মেয়ে যখন বাথরুমে পড়ে গিয়েছিল তখন আপনারা ওই বাড়িতে ছিলেন? না, আমরা তো ওই বাড়িতে থাকতাম না, আমরা এখানেই থাকতাম। আচ্ছা, কবে থেকে ওখানে থাকছেন? এই মাস 4 হলো। বাবলি একদিন ফোন করে আমার কাছে হাওয়া করে কাঁদছিল, জানেন, বলছিল যে ওনাকে বিয়েটা টিকিয়ে রাখতে পারছে না। কমলেশ জোর করে ওর কাছে ডিভোর্স চাইছে অন্য একটা মেয়েকে বিয়ে করবে বলে। বুঝতেই পারছেন মা হিসেবে এই কথা শুনে আমার মনের অবস্থাটা কি হয় জানেন? ওর মাথা খারাপ হয়ে গেলে ও কি করে বসে, ওর খেয়াল থাকে না। তারপরে ওর বাচ্চাটা নষ্ট হয়ে যাওয়ার পর ওর মানসিক অবস্থা ভালো ছিল না। তাই বুঝতেই পারছেন, এরকম একটা অ্যাক্সিডেন্ট। আমি ওর পাশে থাকার জন্য আমরা ওদের বাড়িতে চলে গেছিলাম। আপনার ছেলেও ওখানে থাকছিল? না, ও যাতায়াত করতো। এই অশান্তির মধ্যে ভাবলি কি করে বসে কে জানে। আমি চাইনি জানেন এই বিয়েটা ভেঙে যাক। আমার মনে হয়েছিল এই খারাপ সময়টা বেশি দিন থাকবে না, ততদিন একটু দাঁতে দাঁত চেপে থাকতে হবে আমাদেরকে। তাই ওকে একটু মেন্টাল সাপোর্ট দেওয়ার জন্য আমি। কি নাম এদের? এই নাম বল স্যারকে। শান্তু, বাপি, চিত্ত। কমলেশ শিকদারের ব্যাপারে কি কি জানো সেটা বলো। মা কালীর দিব্যি বলছি স্যার, আমরা ডাক্তারবাবুকে চিনি না। এই কমলেশ শিকদার বলতেই বুঝে গেলি ডাক্তারবাবুর কথা বলছি, আর এখন বলছিস কিছু জানি না? কষি এক থাপ্পড় মারলেই সব বেরিয়ে আসবে। বলছি স্যার, বলছি। তবে স্যার, আমরা ওর মৃত্যু সম্পর্কে সত্যি কিচ্ছু জানি না স্যার। খুব ভালো, ওর বেঁচে থাকা সম্পর্কে যা যা জানো সেটা বলো। মাস কয়েক আগে থেকে ডাক্তারবাবু আমাদের গঙ্গার ধারে থেকে যাতায়াত শুরু করেন, তার আগে চিনতাম না। তোমাদের ঠিক ওই গঙ্গার ধারে আমরা একসাথে সবাই একটু আড্ডা দিই স্যার। শুধু কি আড্ডা না মদ জুয়া চলে? সারাদিন লাশ সরিয়ে এসে একটু নেশা না করলে কি? কমলেশ শিকদার তোমাদের থেকে এসে কি করতো সেটা বলো। গঙ্গার ধারে ডাক্তারবাবু ঘুরতে যেত, তারপরে একদিন নিজে এসে আমাদের সাথে আলাপ করে, তারপর সুখ দুঃখের গল্প করতো। তাই সুখ দুঃখের কথা তোদের সাথে কি বলতো? স্যার, ডাক্তারের মনে সুখ ছিল না। বাড়িতে রোজই বউয়ের সাথে ঝামেলা হতো। বউটা নাকি হেব্বি ঝগড়ুটে। ও তো অর্ধেক দিন বাড়ি যেতে চাইতো না। একদিন সে নিজে বললো যে সুইসাইড করুন। আমরা সব শুনে তাকে সান্ত্বনা দিলাম। মজা করছো? ডাক্তারবাবু এসব কথা তোমাদের সাথে এসে বলতো? তোমাদের ইয়ার না দোস্ত? আমরা কি করব স্যার, ওনার মদের নেশা ছিল, তাই তো উনি আমাদের সাথে এসে বসে যেতেন। আর ওগুলো নেশার ঘরে বলতো, আমরাও বলতাম। নেশা করলে আমরা সব এক হয়ে যেতাম স্যার। স্যার, ভদ্রবাড়ির লোক হয়ে এভাবে? কমলেশ বাবু কি শুধু মদ খেতেন না, সদ্গুণ ছিল না? এই সব সত্যি কথা বল, তাহলে লকআপে মদ জুয়ার কেসে এমন ফাঁসাবো না 3 বছর আর বেরোতে পারবি না। সত্যি কথাই তো বলছি স্যার, আমাদের দিকটা একটু দেখবেন। আসলে উনি আমাদের সাথে মাঝে মাঝে তিনপাত্তিও খেলতেন। বাবা, তোমার ডাক্তারবাবু তো গুণের গুণনীতি দেখছি। মদ জুয়া অবৈধ সম্পর্ক সব গুণই ছিল না। তো সেদিন জুয়া হেরে ওনাকে মেরে ফেললে কেন? তাই বলছি স্যার, বিশ্বাস করুন, আমরা ডাক্তারবাবুকে মারিনি, বিশ্বাস করুন। আমরা কিচ্ছু করিনি স্যার, সত্যি বলছি। স্যার, ওদের লকআপে নিয়ে গিয়ে একটু রগড়াবো, তাহলে সব সত্যি কথা বেরোবে। এই ওঠ, চল লকআপে চল। আমরা কেন মারবো ডাক্তারবাবুকে স্যার? ডাক্তারবাবু খুব ভালো লোক ছিলেন, ওনার মনটা খুব ভালো ছিল। তা জানো সেটা বলো, না হলে লকআপে নিয়ে গিয়ে টানাবো এবার। যা জানি সব বলছি স্যার, দয়া করে আমাদের জেলে দেবেন না স্যার। জেলে দেবো না, জেলে কাউকে দেবো না, কিন্তু যে রাতে ডাক্তারবাবু মারা গেছিল সে রাতে কি কি হয়েছিল সেটা বলো। সে রাতে আমাদের মদের আসর বসেনি। কেন?
আমার বউয়ের বাচ্চা হবে ব্যথা উঠেছিল, তাই বাপিকে নিয়ে আমি বাড়ি ছুটেছিলাম। তাই চিত্ত ওইখানে মর্গের ডিউটিতে ছিল। আমরা চলে যাওয়ার পরে ওর উপরে কাজের দায়িত্বটা বেশি পড়ে। কি হলো, চুপ করে আছো কেন? পুরো কথাটা বলো। কিছু না স্যার, আমরা যখন বাড়ি ফিরছিলাম তখন ডাক্তারবাবুর গাড়িটা ওখানে দেখেছিলাম। শুধু গাড়িটা? ডাক্তারকে দেখো নি? না ডাক্তার না, অন্য একটা লোক গাড়ি থেকে বেরোচ্ছিল। অন্য লোক? অন্য কোন লোক বেরোচ্ছিল? সে তো জানি না স্যার, আমাদের বাড়ি যাওয়ার তাড়া ছিল তাই আর দাঁড়ায়নি। তাহলে এতদিন সেটা বলনি কেন? স্যার ভুল হয়ে গেছে স্যার, পুলিশ কেসে যদি ফেসে যাই বউ বাচ্চা নিয়ে কোথায় যাবো স্যার, বুঝতে পারিনি স্যার। বুঝতে পারোনি তাই তো? লোকটা কেমন দেখতে ছিল বলো? মাঝারি লম্বা, হালকা গোঁফ দাঁড়িয়ে আছে, আর অন্ধকারে তেমন কিছু দেখতে পাইনি স্যার। দেখতে পাওনি তাই তো? কোথায় ছিলে? কোথায় ছিলে সেদিন তোমরা? হাসপাতালে ছিলাম স্যার, ডিউটি করছিলাম। মায়েরে বলছি কিচ্ছু জানি না, আপনি খোঁজ নিয়ে দেখবেন, ওখানেই আমি ছিলাম। আমার সব হিসেব কিরকম গোলমাল হয়ে যাচ্ছে, সব তো তালগোল পাকিয়ে যাচ্ছে। ডক্টর কমলেশ শিকদার জুয়ারি মাতালদের সাথে মেলামেশা করতো, জুয়া খেলতো, মদ খেত। এত নাম করা একজন ডাক্তার, সে কিনা এসব। না না অরূপ, অরূপ, আমি 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 জাস্ট এটা ভাবতেই পারছি না। বৌমনি, আমার তো মনে হচ্ছে এখন সবকিছুই পসিবল। আর এই লোকগুলো সত্যি কথা বলছিল। আর যে লোকটার গঙ্গার পাড়ে দোকান ছিল, মানে যে কমলেশ বাবুর অ্যাক্সিডেন্টটা দেখেছে, সে বলে নাকি কমলেশ বাবু ওনার সাথে এসে মিশতো। সে কি? আচ্ছা শোন, তুই তোর হসপিটাল কালিকদের সাথে কথা বলেছিস, তারা কেউ বলেছে কমলের সব নেশা ভাঙ করার কথা? না, তাদের কাছে কমলেশ খুব শান্ত শিষ্ট সৎ মার্জিত একটা মানুষ। তাহলে সুদেশ নাকি জানতো কমলের সেসব স্বভাবের কথা? সুদেশনা জানতো কিনা? কারণ কেন, সুদেশনা তোমাকে কিছু বলেনি? আরে আমি যখন সুদেশনার সাথে কথা বলেছি তখন তো আমার একবারও মনেই হয়নি যে কমলেশের এই ধরনের স্বভাব থাকতে পারে। আমি ওকে কিছু জিজ্ঞেসই করিনি। তবে যাই বলো, আমি কিন্তু শিওর এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট নয়, কিছুতেই নয়। দাঁড়া, সুদেশনাকে একটা ফোন করে জিজ্ঞেস করি। সুদেশনা, এই তো। হ্যাঁ মিসেস মিত্র বলুন। সরি সুদেশনা, এত রাতে আপনাকে ফোন করার জন্য। আসলে আমার একটা কথা জানার ছিল। বলুন। আচ্ছা সুদেশনা, ডক্টর শিকদারের কি কোনো বাজে অভ্যেস ছিল? বাজে অভ্যেস মানে? বাজে অভ্যেস মানে ধরুন এই জুয়া খেলা বা মদ সঙ্গ বা ধরুন এই মদ খাওয়া, এইসব আর কি। কি বলছেন আপনি? সুদেশনা, সুদেশনা প্লিজ আপনি আগে আমার কথার উত্তরটা দিন। দেখুন, ওর এই ধরনের কোনো অভ্যেস ছিল না। হ্যাঁ, পার্টি টাটিতে আমি ওকে ড্রিঙ্ক করতে দেখেছি, কিন্তু সেটাও খুব রেস্ট্রিক্টেড। আর জুয়া? অসম্ভব। অবশ্য এখন আর অসম্ভব বলিও বা কি করে। দেখুন, আমি কোনোদিনও দেখিনি, আমি জানিও না। ঠিক আছে, ধন্যবাদ। এত রাতে আপনাকে বিরক্ত করার জন্য আমি সত্যিই খুব দুঃখিত। গুড নাইট। বউ কিছু জানে না তাই তো? না। আচ্ছা বৌমনি, এরকম হতে পারে যে বউ সবটা জানে কিন্তু কিছু বলছে না, চেপে গেছে? না রে, সেটা হবে না। সুদেশনা এখন ওর স্বামীর দ্বারা ভীষণভাবে প্রতারিত। ও খুব ভালো করে জেনে গেছে ওর স্বামী ওকে কিভাবে ডুবিয়ে দিয়ে চলে গেছে। সুতরাং স্বামীর দুর্বলতা ঢাকার জন্য এখন অকারণেও মিথ্যে কথা বলবে না। ওর তুই একটা কাজ করতো, তুই হসপিটালে গিয়ে কমলেশের বন্ধুদের সাথে আরেকবার কথা বল, একটু ডিটেলে। দেখ তো এই বিষয়ে কেউ কিছু জানে কিনা। ওকে ডান, আমি কথা বলে নিচ্ছি। গুড নাইট বৌমনি। গুড নাইট। মাসিমা এখনো ফোন করলো না কেন? এতক্ষণে তো পৌঁছে যাবার কথা। কোনো থাকার ব্যবস্থা ঠিক হলো কিনা কে জানে, কিছু জানালেও না তো। তাহলে উনি প্রায় ড্রিঙ্ক করে আসতেন? হ্যাঁ, এই উইকনেসটা কমলেশের ছিল।
ও প্রায় বাইরে থেকে মদ খেয়ে আসতো। আমার পুরো ডিটেলস চাই, আজ আর্লি এজ পসিবল। ওকে। এই গাড়িটাই যে কমলেশের গাড়িকে ধাক্কা মেরেছিল সেটা তুই জানলে কি করে? তুই তো বললি যে গাড়িটা ধাক্কা মেরে চলে গেছিল, গাড়ির নম্বরও কেউ দেখেনি। বমনি, ফার্স্টলি ধাক্কা মারা গাড়িটাকে যারা দেখেছিল, যে মডেলটার কথা বলেছিল, তার সাথে এই গাড়ির মডেলটা ম্যাচ করে যাচ্ছে। সেকেন্ডলি, কমলেশের গাড়ির সামনের দিকের পেইন্টটা যেটা ঘষা লেগেছিল তার সাথে এই গাড়ির পেইন্টটাও ম্যাচ করছে। আর গাড়িটার ব্রেক? গাড়িটা ব্রেকটাও কাজ করছে না, একটা গাছে ধাক্কা মেরে থেমেছিল। একটা ব্রেক ফেল করা গাড়ি গঙ্গার পাড় থেকে অত দূরে গিয়ে একটা গাছে ধাক্কা মেরে থামলো, এটা কি সম্ভব? না না, সম্ভব নয় মানে তুমি কি বলতে চাইছো যে গাড়িটা ইচ্ছাকৃতভাবে কমলেশের গাড়িকে ধাক্কা মেরেছিল? অরূপ, গাড়ির মালিককে জানতে পেরেছিস? হ্যাঁ, মানে ওটা একটা কার রেন্টালের গাড়ি, আর সাম বরুণ রাহা বলে কেউ একজন ভাড়া করেছিল। আর মালিক গাড়ির খোঁজ না করে এতদিন চুপচাপ বসেছিল? আশ্চর্য। আমি চুপ করে বসে থাকবো না তো কি করব বলুন তো ম্যাডাম? উনি 4 দিনের জন্য গাড়ি ভাড়া করলেন দীঘা যাবেন বলে, তা আমি দিয়ে দিলাম। তারপরে উনি কোথায় গেছেন, দীঘা গেছেন না কোথায় গেছেন সেটা তো আমি জানতে পারছি না। জানতে পারছেন না মানে আপনার ড্রাইভার কে ছিল? না না, দেখুন, ড্রাইভার ছাড়াও এখানে গাড়ি ভাড়া দেওয়া হয়। উনি আসলেন, গাড়ি চাইলেন, আমরা দিয়ে দিলাম। কিন্তু 4 দিনের কথা বলে যখন 5 দিনের দিনও আসছেন না, তখন একটু ঘাবড়ে গেলাম। তা ঘাবড়ে গিয়ে আমি ফোন করলাম। কিন্তু যতবারই ফোন করি ততবারই শুনতে পাচ্ছি দিস নাম্বার ডাজ নট এক্সিস্ট। মানে বিষয়টা কি বলুন তো, আমি না প্রথম দিকে একটু ভয় পেয়ে গেছিলাম যে আমার গাড়িটা নিয়ে উনি এবার পালিয়ে গেলেন না তো। আমি থানাতে জানালাম, তো আজকেই জানতে পারলাম আমার গাড়িটা ওই রাজারহাট বাইপাসের ওখানে পড়ে আছে। আপনি বরুণ রাহাকে আগে চিনতেন? না, ওই দিনই প্রথম দেখেছি। আশ্চর্য তো, একটা অচেনা লোক এসে আপনার কাছে গাড়ি ভাড়া চাইলো আর আপনি গাড়িটা তাকে দিয়ে দিলেন। সে তো গাড়িটা চুরিও করে নিতে পারে। না দেখুন, 12 বছর ধরে এই ব্যবসা করছে, কোনোদিন তো এরকম হয়নি। আর তাছাড়া লোকে আমাদের যারা কাস্টমার আর কি, যারা আসেন, তারা বাড়ির নাম ঠিকানা আর ওই ফোন নাম্বার দিয়ে গাড়ি নিয়ে চলে যায়। তবে এই যে ভদ্রলোক, এই বরুণ রাহা বাবু কিন্তু আমার কাছে 4 দিনের যে ভাড়া হয় পুরোটাই অ্যাডভান্স হিসেবে দিয়ে গেছে। তো সেই জন্য আমি অতটা। আপনার রেজিস্টারে নিশ্চয়ই ওনার অ্যাড্রেসটা আছে? হ্যাঁ আছে তো, দাঁড়ান। এই অ্যাড্রেসটা পুরো ডিটেইলস আমার চাই, দিন আমাকে। হ্যাঁ হ্যাঁ, ডাজ নট এক্সিস্ট। আপনার এখানে সিসিটিভি ক্যামেরা আছে? এর ফুটেজটা পাওয়া যাবে? না আসলে
সিসিটিভি ক্যামেরাটা না কয়েকদিন ধরে খারাপ আছে। খারাপ হয়ে গেছে তো সারাননি কেন? না, আমি কোম্পানিতে খবর দিয়েছি, ওরা এখনো এসে পৌঁছায়নি। আচ্ছা, বরুণ রাহাকে কেমন দেখতে ছিল সেটা আপনার মনে আছে? হ্যাঁ, মনে আছে। এই মাঝারি গড়ন, চোখ দুটো কটা, হ্যাঁ, আর মুখে গোঁফদাড়ি, হ্যাঁ গোঁফদাড়ি ছিল ঘন, কিন্তু ওই যে আজকাল যে রাখে না যেরকম স্টাইল, ওই রকম না আর কি। ওনার একটা আঁচিল ছিল নাকের, হ্যাঁ ডান দিকে একটা আঁচিল ছিল। বরুণ রাহা, এর সঙ্গে কি যোগাযোগ কমলেশের? লোকটা গাড়ি ভাড়া করে কমলেশকে গাড়ি সমেত চলে ফেললো কেন? কি শত্রুতা? নাকি নিছক অ্যাক্সিডেন্ট? ধাক্কা লাগার পর ভয় গাড়ি নিয়ে পালায়। কিন্তু বরুণ রাহা গাড়ি ভাড়া নিয়েছিল দীঘা যাবে বলে। সে দীঘা না গিয়ে ওখানে কি করছিল গঙ্গার ধারে? তার মানে অ্যাক্সিডেন্টের জন্য গাড়ি নেওয়া নয় তো?